প্রিয় দর্শক, দীর্ঘ ছুটির পর আমরা শুরু করছি আমাদের আজকের যে ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। সবাইকে ঈদের লেট শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আমরা আশা করছি যে আমাদের যে আয়োজন ইস্পানি মির্জাপুর শুভরাত্রি আবারও তাদের ধারাবাহিকতার মধ্যে দিয়ে চলতে থাকবে। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে যখন আমরা এই আলোচনাটা করছি, সেই আলোচনাটা হচ্ছে ইউনূস তারেক বৈঠক এবং রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা, যেটা সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত 13 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, কৌশল বিনিময় করেছেন। তাদের সাথে যে আন্তরিকতা, সে আন্তরিকতার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে রাজনীতিতে যেটা প্রতিবন্ধকতা ছিল, বিশেষ করে নির্বাচন নিয়ে, সে নির্বাচনের ক্ষেত্রে একটা সুবাতাস বইবার যে প্রত্যাশা সেটি আমরা করছি। এবং এই কারণে আমরা আজকে অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ অতিথিকে আজকে নিমন্ত্রণ করেছি, যিনি সকলেরই শ্রদ্ধেয়, অত্যন্ত গুণী ব্যক্তি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান আপা রয়েছেন আমাদের সাথে। সেলিমা আপা, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে আপনি আসবার জন্য। এবং আমরা আগেই বলছিলাম যে আওয়ামী সরকারের পতনের পর দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ চলছিল। দেশ ছেড়ে যখন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, পালিয়ে যাবার পর আমরা দেখেছি যে দেশের মধ্যে নানা রকম সংস্কার চলছিল। দেশের মধ্যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আওয়ামী তার পতিত সরকারের সময়, সেই সময় সবগুলোকে ভেঙে দিয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। গঠন করবার পর জাতির যে প্রত্যাশা সেটি হচ্ছে দেশকে গণতন্ত্রের দিকে ধাবিত করা, একটা নির্বাচনের দিকে ধাবিত করা, একটা নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হওয়া। এবং সেই নির্বাচনের প্রত্যাশা 15-16 বছর ধরে দেশের মানুষ অপেক্ষা করছিল। সেই নির্বাচন নিয়ে যখন খানিকটা বৈরিতা শুরু হয়েছিল, প্রফেসর ডক্টর ইউনূস যখন এই কোরবানির ঈদের আগেই যখন তার বক্তব্যে বলছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে, তখন আমরা একটা জোর প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের জন্য যে তাগিদ তাদের ছিল, সেই তাগিদ তারা অব্যাহত রেখেছিল। জামাত এপ্রিল ঈদের পূর্বে, রোজার ঈদের পূর্বে ফেব্রুয়ারি। কিন্তু এনসিপি বারবার যেটা বলছিল, তারা বিচার সংস্কার এগুলি ছাড়া তারা নির্বাচনে যাবে না। সে অবস্থায় গত 13 জুন যে একটি ঘটনা ঘটল, বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেটি হচ্ছে কি প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, সেই বৈঠকের মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি। আপনি বিএনপির একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হিসাবে, প্রবীণ রাজনীতিবিদ হিসাবে, আপনি এই সাক্ষাৎকে এবং আগামী নির্বাচনের জন্য যে ফেব্রুয়ারি কথা আশাবাদ ব্যক্ত করছে, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আপনাদের মির্জাপুর শুভরাত্রি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আরও ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আপনি চমৎকার একটা প্রশ্ন, প্রথমেই যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠক সম্বন্ধে যে কথাটা বলেছেন, আমি বলতে চাই যে একটা দেশ ও জাতির জন্য কিন্তু এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আপনি নিজেও বলেছেন এবং সারা জাতি প্রত্যাশা করেছে। কারণ আপনারা দেখেছেন যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আজকে প্রায় 10 মাস হয়ে গেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারটা চেষ্টা করেছেন, বিভিন্নভাবে কাজ করেছেন, বিভিন্ন সংস্কার বিচারের জন্য কমিশন গঠন করে দিয়েছেন, সবই করেছেন। এবং কিন্তু তারপরেও যেন মনে হয় আমরা যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের যেটা প্রধান লক্ষ্য ছিল বিএনপি, সেটা ছিল যে জনগণের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দেওয়া। এবং বিশেষ করে গণতান্ত্রিক অধিকারের প্রথম হাতিয়ারটা হলো নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়, যে সরকারের মধ্যে জনগণ তাদের আস্থা ফিরে পায়। এবং সেই কারণে আমরা নির্বাচনের জন্য বিএনপি বিশেষ করে জোর দিচ্ছিল ডিসেম্বরের মধ্যে। কারণ যে বিচার সংস্কার যে কথা আমরা বলছি, সেটা তো বিএনপি সবসময় চেয়েছে এবং এই সংস্কার তো বিএনপির অনেক আগে থেকে বিএনপি চিন্তাভাবনা করেছে। আপনারা দেখেছেন আমরা 23 সনে কীভাবে 31 দফা, শুধু আমরা নয়, আমাদের সঙ্গে আরও 43টি 52টি দলপতি ছিল, যারা আমরা একসাথে কাজ করেছি, আন্দোলন করেছি এবং 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। এই সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনটা হতে তো কোনো বাধা নেই। কারণ এই সংস্কার কমিশন গঠনের পরে দেখেন মিটিং হয়েছে কয়েক দফা, যে কয়েক দফার মিটিংয়ের মধ্য দিয়েও কিন্তু সবসময় দেখা গেছে যে বিএনপি কিন্তু বেশিরভাগ সংস্কারের যে কমিশনগুলো হয়েছে সমগ্র কিছু ঐক্যমত পোষণ করেছে। এখানে তো বাধার কিছু নাই। এবং জাতীয় ঐক্যমত কিন্তু দেখা যাচ্ছে সংস্কারের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু অল্প কিছু ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। এবং বিচার কিন্তু ইচ্ছা করলে সরকার
আরও তাড়াতাড়ি করতে পারে, যেটা আমরা আশা করেছিলাম ইতিমধ্যে যে আমরা আরও এগিয়ে যাব। যাই হোক, এখনও সময় আছে, সেই কারণে আমরা বলতে চেয়েছিলাম যে আমাদের সংস্কার এবং ইসের পাশাপাশি নির্বাচনটা হোক, সেই জন্য আমরা ডিসেম্বরে সেটা চেয়েছিলাম। কিন্তু জামাত যারা ওনারা বলেছিলেন যে ওনারা তো অবশ্য আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন ডিসেম্বর থেকে জুন, আবার জামাত বলেছেন যে ডিসেম্বরও হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, জুনেও হতে পারে, মানে তাদের কথা হতে পারে বিভিন্ন সময়। কেন বলেছেন, কি বলেছেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা বলেছি যে আমাদের নির্বাচন দরকার। সেই কারণে আমাদের বিএনপি একটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল, যে দলটি গত 17 বছর আন্দোলনের নেতৃত্ব দিয়ে আন্দোলনের সমগ্র জনগণকে একত্রিত করে এই যে শেখ হাসিনার এই যে পতন, আমি অবশ্যই 24 এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে ছাত্র জনতার মাধ্যমে, তাদেরকে অবশ্যই আমি অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তাদের নিঃস্বার্থ মানে কি বলবো, মানে আন্দোলনের ফলে যেখানে আমাদের 2000-এর মতো বিভিন্ন জনের শহীদ হয়েছে, এই শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবুও আমি বলবো এই কথা যে শুধুমাত্র তো 2 মাসের সেদিন শেখ হাসিনা যায়নি, সেখানে সকলের সমগ্র রাজনৈতিক দল, বাম বলেন, রাজনৈতিক দল বলেন, সমগ্র জনতা বলেন, এমনকি নারী শিশু থেকে শুরু করে ছাত্র জনতা সকলের অংশগ্রহণ ছিল। কাজেই সেই কারণে আজকে যখন আমাদের ডক্টর ইউনূস যখন উনি ঘোষণা করলেন যে 1 এপ্রিল মাসের যে কোনো সময় নির্বাচন ঘোষণা হবে, তখন আমরা অবশ্যই আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছি যে এটা যথার্থ নয়। কেন যথার্থ নয় তার যৌক্তিক আমরা অনেক সময় তা বলেছি। সেই কারণে হয়তোবা ডক্টর ইউনূস মনে করেছেন, উনি যখন লন্ডনে গিয়েছেন উনি মনে করেছেন যে আমি চেয়ারম্যানের সঙ্গে সামনাসামনি কথা বলি। এবং এই যে সামনাসামনি কথা বলা, 2 জন প্রধান, একজন বড় দলের প্রধান, আরেকজন হলো অন্তর্বর্তী সরকারের প্রধান, এই সামনাসামনি আলোচনার মধ্য দিয়ে অনেক সমস্যার সমাধান কিন্তু হয়। কারণ আমাদের এই যে আপনার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও আমাদের যে সংকট চলছিল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ধরেন দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা, তারপরে আপনার দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে যেসব কারণগুলো আমরা জানি যে অনেক সময় পতিতদর্শন যারা আছে তারা চেষ্টা করছে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, এইসব সংকটগুলো উত্তরণের জন্য এই যে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পারস্পরিক যদি কোনো মতভেদ থেকে থাকে সেটা এই আলোচনার মাধ্যমেই সেটা সমাধান হওয়া সম্ভব। কাজেই আমরা আজকে মনে করি যে এই নির্বাচনের এই যে আলোচনার মধ্য দিয়ে একটা সুন্দর জাতির একটা প্রত্যাশা এবং সুবাতাস বইছে। জি, আপনার বক্তব্যের মধ্যে কিন্তু বলেছেন যে ছাত্র জনতার আন্দোলন বিপ্লবের মধ্যে দিয়েই কিন্তু আমরা ফ্যাসিস্ট সরকারের যে বিদায়, সেই বিদায়ের ঘন্টা আমরা বাজাতে সক্ষম হয়েছি। এবং এর সাথে কিন্তু এটি তো একেবারেই সঠিক যে গত যে 2 মাসের আন্দোলনের কথা বলে, সেই আন্দোলনের গত 16-17 বছরের যে অন্যায় জুলুম, যে হত্যাযোগ্য, যে গুম খুন, সব কিছুই কিন্তু শেখ হাসিনার সরকার পতিত আওয়ামী সরকার করেছিল। তারই একটা বিস্ফোরণ গিয়ে আমরা জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি। কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা যুগপৎ আন্দোলন করেছেন, আমি বিএনপি বলি, জামায়াত বলি, আজকে যারা ছাত্ররা যারা এই জুলাই আন্দোলনের সময় ফ্রন্ট লাইনে ছিল, ডেফিনেটলি সেখানে শুধুমাত্র ছাত্র নয়, সেখানে শ্রমিক, কামার কুমার, ব্যাংকার, ডাক্তার, সবাই, এবং আমরা শিশুদেরকে দেখেছি, মাদেরকে দেখেছি, নারী শিশু সবাই। তো এখন এই অবস্থার মধ্যে প্রফেসর ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের বৈঠকের পর আমরা 2টি দলকে বিশেষভাবে জামায়াতে ইসলাম এবং এনসিপিকে তারা প্রতিক্রিয়া দিতে দেখেছি। বাকি সবাই এটাকে সাধুবাদ জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে,
তারা বলেছে যে এটা অবশ্যই গণতন্ত্রের জন্য একটা সুবাতাস হবে। আমি শুধুমাত্র জামাতের একটি তাদের তারা ব্রিফিংয়ে যেটা বলেছে সেইটা বলে আমি আপনার কাছেই জানবার চেষ্টা করব যে জামাত কি বলেছে, এবং এটি আপনারা যুগপৎ আন্দোলন করার পরে যদি এই ধরনের অবস্থা হয় তাহলে আসলে আগামী জাতীয় নির্বাচনটা আসলে কীভাবে হবে। আমি জামাতের কথা বলছি, সেটা হচ্ছে তারা তাদের প্রতিক্রিয়া বলেছেন, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিংয়ে নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টার একটি দলের সাথে বৈঠকে বা যৌথ প্রেস ব্রিফিং করা আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। জামাত ইসলাম মনে করছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন। আপনি কি মনে করেন, যেটা যে জামাত ইসলাম বলল যে একটা যৌথ ব্রিফিং নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, জামাত ইসলাম এই প্রতিক্রিয়া দিয়েছে, আপনাদের প্রতিক্রিয়া কি জামাতের এই বক্তব্যের ভিত্তিতে? দেখুন, জামাতের ব্যাপারে তো ধরেন এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। কারণ তারা, আমরা দেখেছি তাদের বিবৃতিতে আপনি দেখেন সেই নির্বাচনের ব্যাপারেও কিন্তু তারা এক এক সময় এক একটা কথা বলেছে। কোনো সময় ডিসেম্বর বলেছে, কোনো সময় এপ্রিল বলেছে, কোনো সময় জুন বলেছে। তারা তাদের কথা কিন্তু বজায় রাখতে পারছে না, মানে একটা কথাতে স্টিক করে থাকতে পারছে না। জামাতও যেহেতু আন্দোলন করেছে, অবশ্যই তাদেরকে আমরা বলবো তারাও আন্দোলনের কাজে তাদেরকে আজকে বুঝতে হবে, যদি বাংলাদেশের ভবিষ্যৎ যদি ভালো চাই, যে কারণে আজকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যে জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই, সেটা যেমন একদিক দিয়ে সত্যি, তেমনি বাংলাদেশের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা নির্ভর করছে আমাদের রাজনৈতিক দলের উপরে, যারা আমরা আন্দোলন করেছি। এবং আমাদের যদি ঐক্যমত না হয় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে যদি সংকট লাগে, তাহলে আমাদের এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের কোনো এটা কোনো মূল্য তো থাকলোই না, বরঞ্চ তাদেরকে আমরা আরও ডেকে আনার একটা সহায়তার একটা পথ খুলে দেওয়ার মতো অবস্থা হয়। কাজে আমরা মনে করি জামাত নিশ্চয়ই যে কথাটা বলেছেন, কেন ওনারা এই কথাটা বললেন, প্রেস ব্রিফিং আমাদের যেমন অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে যে আশঙ্কা তৈরি যেটা বলেছে নির্বাচনের সম্বন্ধে, এটাই বা কেন বললেন? আমরা যদি সকলেই যদি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎকে আমাদের হাতে, আমরা বাংলাদেশে ভালো চাই, কারণ আমরা আমাদের মতো অন্তত বিএনপি আমরা একটা কথা বলতে চাই, যেটা বলেছেন আমাদের তারেক রহমান, সবার আগে বাংলাদেশ। কাজে বাংলাদেশের জনগণের ক্ষতি করে, বাংলাদেশের জনগণের কোনো রকম অকল্যাণ করে কিংবা জনগণের মধ্যে সংকট সৃষ্টি করে বিএনপি কিছু করবে না। কাজে নির্বাচনের সুষ্ঠু হওয়াটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের রাজনৈতিক দলের উপরে। সেক্ষেত্রে নিরপেক্ষতা প্রশ্ন তোলা হয়েছে, সে জায়গায় এখানে নিরপেক্ষতা কি করে প্রশ্নটা আসে? একটি প্রধান রাজনৈতিক দলের প্রধানের সাথে যদি অন্তর্বর্তীকালীন যে সরকার উনি যদি সাক্ষাৎ করেন, সেখানে নিরপেক্ষ থাকেন। এখানে তো উনি কোনো সিদ্ধান্ত দেননি, উনি বলেছেন যে এটা হতে পারে যদি আমরা সংস্কার ও বিচার ব্যবস্থা যদি আমরা তার আগে করে সারতে পারি, তবে এটা সম্ভব হতে পারে। কারণ এটাও কথা যে এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমাদের এটা নির্বাচনটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। অনেক কিছু কারণ আছে, এই যৌক্তিক কারণের জন্যই আমরা ডিসেম্বর বলছি, ইচ্ছা করলে আরও আগে হতে পারতো। যাই হোক, আমরা তো সেই অবস্থায় যেতে পারিনি, মানে আমাদের যে সমস্ত কার্যক্রম আছে, কার্যপরিধি যেটা আমরা নিয়েছি বিচার এবং সংস্কার, সেটার অধিকাংশ যেই সংস্কারগুলো বর্তমানে ঐক্যমত হয়েছে সেগুলো করে কিন্তু নির্বাচন করা যায়। আর বিচার ব্যবস্থা, সেটাও সরকার ইচ্ছা করলে খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থা কিছু করতে পারে। কাজেই এখানে নিরপেক্ষতা হারানোর আমি তো সেটাই বললাম, কোন দৃষ্টিভঙ্গি থেকে ওনারা এই কথাটা বলেছে সেটা ওনারাই বলতে পারবেন। কারণ জনগণকে নিয়ে কিন্তু রাজনৈতিক জনগণের কল্যাণের জন্য রাজনৈতিক দল সৃষ্টি হয়। রাজনীতি আমার দলের ভালোর জন্য কিন্তু আমরা রাজনীতি করি না, আমরা করি জনগণের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, জনগণের ভালোর জন্য। সে জায়গায় একটা লেভেল প্লেইং ফিল্ডের কথাও কিন্তু এসছে। হ্যাঁ, নির্বাচনে তারা এই শঙ্কা করছেন যে এই শঙ্কা কেন করছেন? সেই শঙ্কা করতে হলে তাহলে তারা এখানে অবশ্য আমি দেখেছি, আপনি প্রশ্নটা অবশ্য আছে, তত্ত্বাবধায়ক সরকার নতুনভাবে সৃষ্টি হবে যদি তারা মনে করে এই সরকার পারবে না, যদি নিরপেক্ষ তারা মনে করেন, এটা আমাদের কথা না, যদি তারা মনে করেন যে হ্যাঁ এটা নিরপেক্ষতা হারাচ্ছে, তখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হোক, নতুন করে তারা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন, সেটা যে দলই ক্ষমতায় আসুক, আমাদের কোনো আপত্তি নেই।
তো সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আপনাদের অবস্থানটা কি, যে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্ন আসে? দেখেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রশ্ন আসলে তত্ত্বাবধায়ক সরকারের কতগুলো ক্রাইটেরিয়া আছে আপনি জানেন, জি। কতটুকু কতজন থাকতে হবে, কি কি সেগুলোর মধ্যে যদি হয় আমাদের তো কোনো ইয়ে নাই। আমরা চাই একটা সুন্দর তত্ত্বাবধায়ক সরকার, সেটা যদি ইউনূস সাহেবকে রেখেও হয় সেটা কোনো আমাদের আপত্তি নাই, কিংবা উনি যদি কেউ মনে করে যে উনি নিরপেক্ষতা হারাচ্ছে তাহলে হতে পারে, আমাদের তো কোনো আপত্তি নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আপনাদের কোনো আপত্তি নেই, যেটা দেশের মানুষ চায় সেটাই দেশের আপনাদের? মানুষের সেটাই হবে অবশ্যই, এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার ভিতরে, কারণ আমরা অতীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন করেছি, সেইখানে সেই দৃষ্টিভঙ্গি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। জি, আপনাদের অনেক নেতারা কিন্তু বক্তব্য ভাষণ দেবার সময় আমরা দেখেছি, তারা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছু কিছু উপদেষ্টা আছেন যারা নির্বাচনকে একটু ডিলে করবার জন্য চেষ্টা করছেন। বিশেষ করে সবার অভিযোগ আমি দেখেছি, প্রায় সবার অভিযোগ নয়, প্রায় অভিযোগ দেখেছি দুই ছাত্র উপদেষ্টার দিকে এবং কয়েকজন উপদেষ্টার দিকে, যে নির্বাচন নাকি একটু বিলম্বিত করবার চেষ্টা কিছু কিছু উপদেষ্টা রয়েছে। বিলম্বিত করার তো অবশ্যই, আপনি জামাতের এইটা থেকেই বুঝছেন, তারা যে ব্রিফিংটা দিয়েছেন, তারপর নাগরিক পার্টি যে ব্রিফিংটা দিয়েছে, তাতে তো মনে হচ্ছে তার নির্বাচনটা বিলম্বিত করতে চাই। সেখানে এখন আমাদের অন্তর্বর্তী সরকারের ভিতর থেকে হচ্ছে কিনা সেটা তো আমরা সঠিক বলতে পারবো না, কারণ এটা তো সরকার তো তারা চালায়। তবে সন্দেহ তো অনেকের দিকে যেতে পারে। কিরকম সন্দেহ আপনাদের? না, আমরা যেটা বলি যে আমরা মনে করি যে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তবে ওখানে যেহেতু নাগরিক যে কমিটি হয়েছে এনসিপি, সেখানে যেহেতু ছাত্ররাই মূলত সেখানে নেতা, এবং তারা ভালো, এবং সত্যিকার অর্থে তারা যথেষ্ট মানে বুদ্ধিমান এবং চমৎকার নেতৃত্ব দেওয়ার মতো তাদের দক্ষতা আছে। তো সেখানে ছাত্র প্রতিনিধি যেখানে যদি তত্ত্বাবধায়ক সরকারে থাকতে পারবে না, এটা তো অবশ্য আমাদের একটু আপত্তি আছে। জি, আমরা একটু এনসিপির বক্তব্য আসি। যে এনসিপি যে দলটির কথা বলা হয়, এই ছাত্ররা কিন্তু সামনে নেতৃত্ব দিয়েছিল, এবং এখানে কিন্তু এই নেতৃত্ব জনতা দিয়েছে না ছাত্ররা দিয়েছে, সে ভাগাভাগিতে কিন্তু এখন আর আমরা ভাগাভাগি করতে যাচ্ছি, ভাগাভাগির মধ্যে নেই, এবং আমরা মনে করি সকলে মিলে এটা করেছেন। কিন্তু এখানে ছাত্ররা কিন্তু মনে করে যে তাদের এই আন্দোলনটা ছিনতাই হয়ে যাচ্ছে কিনা, ছিনতাই করে ফেলছে কিনা। তারা কিন্তু এই যে লন্ডনের বৈঠক শেষে তারাও একটা প্রতিক্রিয়া দিয়েছে, আমি তাদের প্রতিক্রিয়াটা একটু শুনি, আপনাকে শোনাই। তারা বলেছেন যে লন্ডনের বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকে বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতিমান হচ্ছে, তা অত্যন্ত হতাশাব্যঞ্জক। কিন্তু এদিকে তারা কিন্তু দায়ী করছে যে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার প্রধান একটি দলকে প্রাধান্য দিচ্ছে। আবার কিন্তু কিছুদিন আগে আমরা শুনেছিলাম, আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা ছাত্রদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে। আসলে কোনটা সঠিক, এবং তাদের বক্তব্য না আপনাদের বক্তব্য? দেখুন, এখানে কিন্তু আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এই নির্বাচন প্রশ্নে আপনি দেখেছেন বাইরে একটা মানে ইন্টারভিউতে আমাদের অন্তর্বর্তী সরকার বলেছিল শুধুমাত্র একটি দলই নির্বাচন চায়, এবং যেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আপনি দেখেছেন যে বাংলাদেশের অধিকাংশ দল, এখানে দেখা জামাত আর এনসিপি ছাড়া অধিকাংশ দলই কিন্তু নির্বাচন চাচ্ছে, কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহী। তারা 17 বছর, যেই ছেলেটা আজকে মানে যুবক হয়েছে, সেই ছেলেটা কিন্তু কোনদিন ভোট দিতে পারেনি। তো যাই হোক, তো সেখানে এই যে ব্যাপারটা কি করে একটা দলকে মানে আমাদের দলকে প্রাধান্য দিল, কারণ এখানে যে কথাটা আপনি বলেছেন, যেখানে যে আলোচনা হয়েছে শুধু নির্বাচনের কথাই আলোচনা হয়েছে, বিচার ও সংস্কারের গুরুত্ব পায়নি, এটা তো বলেছে। তো এখানে 1.5 ঘন্টা যে আলাপ আলোচনা হয়েছে, 1.5 ঘন্টা ধরে তো শুধু নির্বাচন নিয়ে কথা হয়নি, সেখানে কি আলাপ হয়েছে ভিতরে, 1-to-1 কথা হয়েছে, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কাজে সেই আলাপ যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ না করবেন কিংবা সরকার প্রকাশ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারবো না। কাজেই আমার কাছে মনে হচ্ছে এই যে বিবৃতিটা যেটা দিয়েছে, একটু চিন্তা ভাবনা করে দিলে বোধহয় ভালো হতো। মানে এনসিপির বিবৃতি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে 1.5 ঘন্টার আলোচনা নিশ্চয়ই নির্বাচন নিয়ে আর কতক্ষণ আলোচনা হবে? নির্বাচনে কতক্ষণ হয়, উনি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রস্তাব দিয়েছেন এবং যৌক্তিক কারণ তুলে ধরেছেন যে এই সময় নির্বাচন হলে ভালো হয়, এবং তার উত্তরে উনি কথাটা বলেছেন। এই তো আপনাদের বিবৃতি তো আমরা সবাই জানি, যৌথ বিবৃতি কে এসছে। তো
তো সেইখানে তো এই 1.5 ঘন্টা শুধু তো কুশলাদি বিনিময় করা হয় নাই। সেই 1.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সংস্কার বলেন, বিচার বলেন, আরও গুরুত্বপূর্ণ কিছু সমস্যা বলেন আলাপ হতে পারে, কিন্তু আমরা তো সেটা জানি না। সুতরাং যে যে বক্তব্যটা এনসিপি দিয়েছে আসলে সেটা কতখানি এটা মানে বলবো যে সঠিক সঠিক আর কি, হ্যাঁ, কতখানি সঠিক, কিংবা ওনারা আরেকটু চিন্তা ভাবনা করে দিলে বোধহয় ভালো হতো, এইটুকু আমি বলতে চাই। জি, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বৈঠক নিয়ে। রাজনীতিতে যে সুবাতাস বইছে সেই সুবাতাসের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আমরা কথা বলছিলাম। আমাদের সাথে ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একজন অত্যন্ত অভিজ্ঞ অতিথি, অভিজ্ঞ রাজনীতিবিদ, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান রয়েছেন আমাদের সাথে। আমরা একটা বিরতির পর আবারও আমাদের প্রিয় অতিথি মিস সেলিমা রহমানকে নিয়ে ফিরে আসবো। ছোট একটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা কথা বলছিলাম ইউনূস তারেক বৈঠক নিয়ে, যে রাজনীতিতে সুবাতাসের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা আমাদের আয়োজনের শুরুতেই বলেছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, সেই বৈঠকের পর বাংলাদেশের যে রাজনীতিতে যে এক ধরনের ধোঁয়াশা ছিল নির্বাচন নিয়ে, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল মানুষের মধ্যে, কবে ভোট হবে, কখন ভোট দিতে পারবে, সেই বিষয় নিয়ে কিছুটা হলো মানুষের মধ্যে একটা আশা জায়গা নিয়ে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। সেই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান আপা রয়েছেন আমাদের সাথে। আপা, আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির বিষয় নিয়ে কথা বলছিলাম। আমি দু একটা বিষয় একটু বলি। নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব তিনি একটা বক্তব্যে বলেছেন যে বর্তমান সরকার যদি সংস্কার, বিচার ও সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে এনসিপি দ্বিতীয় গণঅভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে তিনি বলেছেন। এখন যে প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় গণঅভ্যুত্থান, এক গণঅভ্যুত্থানে তো আমরা 1,500 মানুষ হারালাম, আমরা দেখেছি 20-25 হাজার মানুষ এখন আহত হয়ে তারা হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নাই, কারো চোখ নাই, এবং শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন এই দ্বিতীয় গণঅভ্যুত্থান বিষয়টাকে উনি বলছেন, আপনি কীভাবে দেখেন? মানে কী নিয়ে দ্বিতীয় গণঅভ্যুত্থান করবে মনে হয় আপনার কাছে? ওরা কেন মনে করছে সংস্কার, বিচার, এই সংবিধান প্রণয়ন যেগুলো মানে যা মানে আমাদের করণীয়, সেগুলো ঠিক মতো করতে পারবে না কিংবা করবে না? কারণ আমরা জানি পুরো জাতির কাছে সবাই ঐক্যবদ্ধ, সবাই, যে সংস্কার হতে হবে যাতে বাংলাদেশে একটা ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়। সেই লক্ষ্যে তো আমাদের কাজ। সংস্কার কি? সংস্কার তো চলমান। আজকে যেটা ভালো, কালকে কিন্তু আমার কাছে মনে হয় ওটা ভালো না, আমাকে আরেকটু ইমপ্রুভ করলে, আরেকটু অন্যরকমভাবে করলে জিনিসটা আরও সুন্দর হবে। কাজে সংস্কারটা আমরা সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এই যে এত বড় একটা অভ্যুত্থান হলো, ঘটনা যেটা ঘটলো এই 24-এর গণ অভ্যুত্থান, এর ঘটনা তো কিন্তু এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন মানে কি বলবো, কুসংস্কার, সংস্কারের বাইরে যে সমস্ত কাজ, গুম খুন হত্যা, সেগুলোর বিরুদ্ধে। তো সেইখানে সংস্কার কেন আমরা করতে পারবো না? প্রথম প্রশ্ন, যে আমাদের উপর কি আমাদের আত্মবিশ্বাস নাই? কেন রাজনৈতিক দলগুলো করতে পারবো না? রাজনৈতিক দলগুলো যদি একতাবদ্ধ হয়ে এতদিনের কষ্ট তারা করেছে, এবং তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করে থেকেছে, সেখানে এই ছাত্র, এরা তরুণ, এদের মনে অনেক আশা, অনেক উৎসাহ, উদ্দীপনা, এটা অবশ্যই থাকতে পারে, কারণ তরুণরাই সমাজ গঠন করে, অ্যাকচুয়ালি তরুণরাই সমাজ গঠন করে। সেই হিসেবে ওদের হয়তো আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু সেই আকাঙ্ক্ষা কাটে তো আমাদের নিজেদের শক্তির উপর আমাকে তো চিন্তা করতে হবে যে কেন আমরা পারবো না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে আছি। কাজে এই যে বিবৃতিটা সে দিয়েছে, আর আমরা কত আর জনগণের রক্তের উপর ঘুমাবো, রক্তের উপর বাঁচবো, এটাও কিন্তু কথা। গণ অভ্যুত্থান তো মুখে বললে হয় না, গণ অভ্যুত্থান করতে অনেকে রক্ত দিতে হয়, অনেকে নির্যাতিত হয়, অনেকে গুম খুনের মধ্যে পড়ে যায়, যেটা আমরা গত 17 বছর দেখেছি। কাজেই এটা তো আমি বলবো, এই প্রশ্নটা আপনি নাসিরুদ্দিন পাটোয়ারীকে জিজ্ঞাসা করলে বোধহয় সবচেয়ে ভালো হয়, কারণ আমি তাকে কোনো করি না। সে তরুণ নেতা, অনেক উদ্দীপনা, অনেক চিন্তা ভাবনা, অনেক আশা আকাঙ্ক্ষা। সেই আশা আকাঙ্ক্ষার কারণে হয়তো সে এই কথাটা বলেছে, যেটা আমার মনে হয় তারা হয়তো ভাবছে যে সংস্কার হয়তো হবে না কিংবা কিছু, কিন্তু আমাদের বিশ্বাস আমরা সেটা করতে পারবো।
কিন্তু দ্বিতীয় গণঅভ্যুত্থানের কথা যেটা বলছে সেটি সেটি কি কি সেটাই তো বললাম, দ্বিতীয় গণঅভ্যুত্থান কিসের উপর হবে? আমার আমার কি আরো জনগণের রক্তের উপর আমরা দ্বিতীয় গণঅভ্যুত্থান করব? আমাদের আরো মানুষের নির্যাতনের কাহিনী, আরো আয়নাঘর আসবে, আরো অনেক কিছু হবে। গণঅভ্যুত্থান তো মানেই হলো মারামারি, কাটাকাটি, গোলাগুলি। এই তো গণ অভ্যুত্থান। কি গণ অভ্যুত্থান করলে এক পক্ষ করলে আরেক পক্ষ তো বসে থাকবে না, আরেক পক্ষ তো বসে থাকবে না, তখন সেখানে রক্তক্ষয়ী সংগ্রাম হবে। এই রক্তক্ষয়ী সংগ্রামে তো এখন আমরা যেতে চাই না, যে কারণে আমরা মনে করি যে দেশের ভালোর যেটা, সেই ভালোর জন্য বিশেষ করে বিএনপি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কিন্তু এত বছর কষ্ট করে, মানে ওনাকে যে নির্যাতন ওনার উপর হয়েছে, উনি কিন্তু আপোষ করেননি কোনোদিন। শুধু জনগণের দিকে তাকিয়ে জনগণের শক্তি হয়ে তিনি বেঁচে আছেন এখনও, এবং তিনি গণতন্ত্রের মাতা। কেন আমরা বলেছি বিএনপির চেয়ারম্যান, বিএনপির আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা কথা, বাংলাদেশের ভালোর জন্যই বিএনপি সবসময় কাজ করে, জনগণের কল্যাণের জন্য। কাজেই এই গণ অভ্যুত্থান কথাবার্তা, এটা হয়তো আবেগে হয়তো বলেছে কিংবা কোনো কারণে বলেছে, আমি বলতে পারবো না। তবে গণ অভ্যুত্থান কিসের উপরে হবে সেটা থেকে তাকেই পরিষ্কার করতে হবে। জি, নিশ্চয়ই নিশ্চয়ই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আপার বক্তব্য যদি শুনে থাকেন, তাহলে তিনি হয়তো পরিষ্কার করবেন যে গণ অভ্যুত্থান কিসের ভিত্তিতে এখন নতুন গণ অভ্যুত্থানের প্রশ্ন আসছে, বা সেই গণ অভ্যুত্থানে কাদের অংশগ্রহণ থাকবে, যেখানে দেশের প্রধান একটি দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলও রয়েছে, সব মিলে যে গণ অভ্যুত্থানের প্রশ্ন এসছে, নিশ্চয়ই আপনি শুনে থাকলে তিনি হয়তো বা কখনো যদি সুযোগ থাকে সেটি পরিষ্কার করবেন। আবার আমরা আসি, বাংলাদেশে একটা বিষয় কিন্তু আলোচিত হচ্ছে যে আমরা জনাব তারেক রহমান সাহেবের সাথে ডক্টর প্রফেসর ইউনূসের মিটিংয়ের পূর্ববর্তী সময় একটা ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন কিন্তু আসছিল। তো সেই ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্ন যখন এসছে, বারবার কিন্তু ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝাচ্ছে, সেটি কি সেই পতিত আওয়ামী সরকার, পালিয়ে যাওয়া সরকার, তাদের 14 দল, তাদেরকে নিয়ে নির্বাচন কিনা, এমন একটা প্রেক্ষাপটে কিন্তু আমরা দেখি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এই ঈদের আগেই একটি অনুষ্ঠানে গোয়েন লুইস তিনি বলেছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, স্পষ্ট করেছেন। জাতিসংঘের সংজ্ঞা মতে সমাজের সব শ্রেণী পেশা মানুষের অংশগ্রহণ, মানে সবার ভোটাধিকার প্রয়োগ করার কথা কি বলেছেন। কিন্তু ভারত ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝাচ্ছে, এই বিষয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? এখন ভারত কি বলছে, ভারত কেন কোন দৃষ্টিভঙ্গিতে বলবে, সেটা আপনিও খুব ভালো করে বুঝতে পারেন, যেটা আমরাও যেটা ফিল করি আর কি। কিন্তু আমাদের এখানে পরিষ্কার কথা হয়েছে, যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আওয়ামী কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কাজেই ইনক্লুসিভ নির্বাচন বলতে, এটা সম্বন্ধিত নির্বাচন বলতে ভারত কি মিন করেছে, কারণ আমরা নির্বাচন করব সকলের অংশগ্রহণের মাধ্যমে। এটা হলো বাংলাদেশের যে নির্বাচন হবে, সকল দল মত এবং শ্রেণী পেশা যাতে ভোট দিতে পারে, এটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা আমরা অংশগ্রহণমূলক একটা নির্বাচন করব। সেটি নিশ্চয়ই আমি এই প্রসঙ্গে আসবো। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে একটু পানি খেয়ে নিতে পারেন আপনি। যেটি হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে যে কেউ কেউ মনে করে যে এখন আপনারা জামাত, এনসিপি বা সব মিলে যদি নিজেদের মধ্যে এই ধরনের বৈরিতা থাকে, তাহলে যে ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলবার চেষ্টা করছে, যেটি আপনি বললেন যে আমিও বুঝি আপনিও বুঝেন, আসলে সবাই সেই জিনিসটা বুঝে, তাহলে সেই নির্বাচনের কথা বলতে গেলে পতিত সরকার ফিরে আসার একটা সংখ্যা থাকে কিনা যদি এই বিভেদ চলতেই থাকে? দেখুন, ফিরে আসবে কি না এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটু সন্দেহ আছে। ফিরে আসতে তারা পারবে না। শঙ্কা থাকলে সেই শঙ্কা সমাধান আমাদের মধ্যে হবে। কারণ বাংলাদেশ এমন একটা দল, যত বিভেদ থাক না কেন একটা মুহূর্তে কিন্তু তারা সবাই এক হয়ে যায়। এমন একটা জাতি, আমি দল বলতে জাতি। কাজেই আমার মনে হয় আমাদের মধ্যে সংকট কিংবা যদি কোনো বৈরিতার সৃষ্টি হয় ভবিষ্যতে, সেটাকে নিশ্চয়ই আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো। তারপরে মনে করছেন পতিত আওয়ামী সরকার, না, আমি এটা মনে করি তাদের দোসররা এখন আছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে, নানা রকম ষড়যন্ত্র, এবং শেখ হাসিনা বসে নাই সেটাও আমরা জানি। তার রাজনৈতিক দল যারা আছে, যারা ভারতে এখন আরাম আয়েশা আছে এবং মিটিং করে বেড়াচ্ছে, তারা এখানকার যারা আওয়ামী আছে তাদেরকে চেষ্টা করছে তাদের মাধ্যমে কিছু ঝামেলা করার জন্য। তারপরে আমার মনে হয় না
একটা বাংলাদেশের জনগণ অত সহজে ক্ষমা করবে না। তার মানে আপনি বা আপনারা যেটা মনে করেন যে নিজেদের মধ্যে যে বরিতে থাকুক না কেন, কিন্তু যে আমির সরকার বা আওয়ামী লীগের প্রসঙ্গে সবাই আপনারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবেন। জি অবশ্যই। সেটা কিভাবে? মানে আপনার এটা আস্থা আছে আপনাদের যে আপনারা এই প্রশ্নে গিয়ে সবাই আবার এক হয়ে যাবেন? আস্থা তো অবশ্যই আছে, কেন থাকবে না? আমরা যদি একটা পতিত সরকার ফেলবার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি সমগ্র জাতি, তাহলে কেন আর ফিরে আসার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না? তাহলে কি মনে হয় এরকম যে এখন বিএনপি ভার্সেস জামাত, বিএনপি ভার্সেস এনসিপি যেটাই চলছে, এটি তো কথার ফুলঝুরি চলবে, রাজনীতির সৌন্দর্য চলছে কি অন্যের মতকে? পলিটিক্যালি অনেক কথা বলে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি বলেন, তারা পলিটিক্যালি, আমরাও অনেক কথা বলে থাকি অনেক সময়। সেটা হলো পলিটিক্যালের ভাষা, পলিটিক্সের ভাষা। সেটার জন্য সবকিছু যে মানে একেবারে সত্য হয়ে চলে আসে তা তো না। কাজে এখানে তারা তাদের দৃষ্টিভঙ্গির দিকে একটা কথা বলেছে, তারা যেটা মনে করে সেটা বলেছে। তাহলে কি এটা মনে হতে পারে যে আসলে পর্দার আড়ালে কোথাও না কোথাও কোনো সমঝোতা হচ্ছে নির্বাচন নিয়ে? এটা বিএনপি জামাত, জামাত এনসিপি, এনসিপি বিএনপি, বিএনপি জামাত সবাই মিলে কোনো সমঝোতা হওয়ার কোনো পর্দার আড়ালে হচ্ছে কিনা মনে হয় কিনা? না, এখনো সেরকম কোনো কিছু আমি দেখছি না। কিছুটা সমঝোতা হয়তো আমি আমার মতে কিছুটা হতে পারে, কিছু কিছু দল সেটা হতে পারে। মানে আপনাদের সাথে যারা যুগপৎ আন্দোলন করেছে তাদের সাথে না, আলাদাভাবে হয়তো হচ্ছে, কিংবা কেউ থাকতে পারে, সেটা আমি বলতে পারবো না, এতটা চিন্তা ভাবনা আমার নেই। কিন্তু ছাত্রদেরকে যদি অ্যাকোমোডেট করার কথা বিএনপি চিন্তা করে, সেটি কি হতে পারে? ছাত্রদের দলকে অ্যাকোমোডেট করার কথা, যে ভোটের জন্য আমরা এতদিন সংগ্রাম করলাম, জনগণের ভোট, সেইটা আমরা তো বাদ দিতে পারি না। জনগণের ভোট জনগণ দিবে, যাকে সেই ছাত্রদের যদি তারা নির্বাচন করবে, সেটা নিয়ে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু সমঝোতার মাধ্যমে যে ওইভাবে আসা, সেটা বোধহয় সম্ভব না। কেন? আমরা তো আন্দোলনটা করেছি জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য। সেখানে আমরা ভোটের অধিকারটা ক্ষুণ্ণ করে আমি কেন করব, কেন আমরা মানে সেই ভোটের অধিকার ক্ষুণ্ণ করব, সেটা হলো প্রথম প্রশ্ন। আপনি সমঝোতা বলতে কি বুঝাচ্ছেন? ভোটের অধিকার ক্ষুণ্ণ করা, নাকি তাদেরকে একটা স্পেস দেওয়া? এখন সেই স্পেস দেওয়া, সেটা শোনেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এখন পর্যন্ত আমি সেরকম কোনো কিছু দেখি নাই কিংবা দেখছি না। মানে এটি কি মনে হতে পারে না, আপনি যে বলছিলেন যে 1-1.5 ঘন্টা আলোচনা হয়েছে, সেখানে শুধুমাত্র তো নির্বাচন নিয়ে আলোচনা হয়নি, সেখানে বিচার সংস্কার নানা বিষয়ে কথা হয়েছে, সেখানে কি এমন হতে পারে যে আলোচনার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এই আলোচনা হতে পারে যে ছাত্রদেরকে কিছুটা স্পেস দেওয়ার কথা, একটু নির্বাচনও? সেটা বলতে পারবো না। বা এটা হলে কেমন হয় আপনার কাছে, কি মনে হয়? না, এটা নিয়ে আমার কাছে যদি বলেন, আমি মোটে এটার জন্য আগ্রহী না, বলতেও আগ্রহী না। হতে পারে সেটা নির্বাচনে অনেক কিছুই হয়, সেটা কিন্তু এই বৈঠকে ওইগুলো আলোচনা হয়েছে বলে আমার মনে হয় না। আর এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক, দেশের সমস্যা নিয়ে কথা হয়েছে। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতিতে যাচ্ছি। আমরা রাজনীতিতে যে সুবাসের বাতাসের প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে কথা বলছি। আমাদের প্রিয় অতিথি সেলিমা রহমান, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি আবারও বিরতির পর আমাদের সাথেই থাকবেন। ছোটটা বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসাবে রয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান রয়েছেন আমাদের সাথে। আমরা রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা, প্রফেসর ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের যে বৈঠকের পরে বাংলাদেশের যে মানুষের মধ্যে যে একটা স্বস্তির যে আভাস পাওয়া যাচ্ছে, সেটি নিয়ে কিন্তু কথা বলছিলাম। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমি আপনার কাছে আরেকটু যদি একই প্রসঙ্গে আসতে চাই, যে আমি বলছিলাম যে বিএনপি, জামাত, বাম সংগঠন, এনসিপি, যা ছাত্ররা রয়েছে, সবাই মিলে কিন্তু আন্দোলন করেছেন। এখন কিছুটা বৈরিতা, পক্ষ বিপক্ষ তৈরি হচ্ছে, নির্বাচন কবে হবে না হবে সেগুলো নিয়ে। জামাত বলছে একরকম, এনসিপি বলছে একরকম। প্রফেসর ডক্টর ইউনূস তার বক্তব্য স্পষ্টই করে বলেছেন সম্ভব হলে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবেন। তো এই বৈরিতা যদি চলতে থাকে, তাহলে আমি এর আগেও প্রশ্ন করেছিলাম যে ফ্যাসিস্টটা কি ফিরে আসবার আর কোনো শঙ্কা আছে কিনা? দেখুন, আপনি তো বললেন যে সমস্ত সংগঠন, বিএনপি, জামাত, বাম সংগঠন এবং ছাত্র
যুবক থেকে শুরু করে সবাই মিলে, এনসিপি সবাই মিলে আমরা কিন্তু আন্দোলনটা করেছি, এবং সেটা একটা ফ্যাসিস্ট সরকারকে সরাবার জন্য। এখানে যারা আন্দোলন করেছে আমরা কিন্তু সবাইকেই শ্রদ্ধার চোখে দেখি। একটা কথা, আমরা যেমন ছাত্ররা যদিও আমাদের অনেক বয়সে ছোট, একদম তরুণ, কিন্তু তাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, কারণ তারা যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা করেছে সেটাও কিন্তু একটা বড় একটা মানে বড় একটা ব্যাপার, যে তারা বুকে রক্ত দিয়েছে অনেকে। এবং কাজেই আজকে জামাত বলেন, জামাত যাই করুক না কেন, জামাতে আন্দোলন করেছে, সবাই আন্দোলন করেছে। আমরা যেমন স্নেহের দিকে দেখি আমাদের মানে ছাত্র দল কি ছাত্র সংগঠনগুলোকে, তেমনি সব সংগঠনকে আমরা শ্রদ্ধার সঙ্গে দিই। কাজেই এই যে সরকারের পতনের জন্য, ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য যে সংগ্রামটা সবাই মিলে করেছে, সেই ফ্যাসিস্ট সরকার যদি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখা দেয় আমাদের অনৈক্যের কারণে, তাহলে সেখানে আমাদের কোনো অনৈক্য থাকবে না। কোনো অনৈক্য সত্যিকার অর্থে কিন্তু কোনো অনৈক্য কিন্তু গঠন হয় নাই। কোনো যে পক্ষ বিপক্ষ, এটা হয়ই। একটা জিনিস যখন, যেমন নির্বাচন কবে হবে, কিংবা ওই সংস্কারটা, যেমন এই যে সংস্কার এবং বিচারের ব্যাপারে, সংস্কারের অনেক ব্যাপারে কিন্তু সবাই একমত হয়ে গেছে। কেমন করে একমত হলো? সেখানে বিভিন্ন জনের বিভিন্ন সংস্কারের প্রস্তাব ছিল, তার মধ্য দিয়ে কিন্তু আমরা সবাই একমত হয়েছি। কাজেই আজকে যদি ফ্যাসিস্ট সরকারের পতনের ফিরে আসা কোনো সম্ভাবনা দেখা দেয়, সেখানে যারা এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনও দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকে নানা রকম ঝামেলা করছে, তাদেরকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। সেখানে সমস্ত দল, সেই ছাত্র সংগঠন বলেন, বাম বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, সব আমরা এক। তার মানে আওয়ামী লীগ প্রশ্নে এখানে কোনো মানে কি বলবো, আওয়ামী লীগ প্রশ্নে এখানে কোনো এটাকে কি বলে, ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ মতৈক্য নেই, সবাই একমত। যেটা আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনূস যখন ভারতের মিডিয়াগুলো আমাদের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করেছিল, কিছু মিডিয়া যখন সব দলকে ডাকলো, তখন কিন্তু আমরা দেখেছি যে আজকে আমরা হেফাজত ইসলাম থেকে শুরু করে ইসলামিক দল, বাম সংগঠনগুলো, বিএনপি, জামাত, ছাত্রদের দল, সবগুলোই কিন্তু একসাথে গিয়ে সেখানে ঐক্যবদ্ধভাবে প্রফেসর ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করেছিল। আমরা জুলাই সনদ প্রসঙ্গে একটু আসতে চাই। জুলাই সনদটা আসলে একটা আলোচিত বিষয়। এই জুলাই সনদের মধ্যে, জুলাই চার্টারের মধ্যে সকলে একটা স্বাক্ষর করলে, সবাই যদি একমত পোষণ করে, তাহলে ভবিষ্যতে যে সংস্কারগুলো হয়নি, যে সংস্কারগুলো তো হওয়া দরকার, সেগুলো হয়তো একটা কমিটমেন্টের জায়গায় তৈরি হবে। তা আপনি এই জুলাই সনদকে ঐক্যমত্য ছাড়া করা সম্ভব কিনা, বা ঐক্যমত্য হবে কিনা জুলাই সনদ? জুলাই সনদ ঐক্যমত প্রায় হয়ে গেছে। আচ্ছা, জুলাই সনদে কত অসুবিধা নাই, এটা হয়তো আর সামান্য কিছু আলোচনা হতে পারে, কিন্তু জুলাই মাসে এটা জুলাই সনদটা মানে প্রকাশ পাবে। কাজে জুলাই সনদে যা যা আছে সংস্কার বলে নির্মাণ, এই সবগুলো মোটামুটি একটা পর্যায়ে এসে গেছে। কাজে এখানে ঐক্যমতের মাধ্যমেই জুলাই সনদটা হবে। কিন্তু এই এনসিপি যেটি বলছে যে তারা নির্বাচন কমিশন নিয়ে তাদের একটা আপত্তি তুলেছে, তারা নতুন করে গঠন করার দাবি তুলছে। তো এখন এটা তো অন্তর্বর্তীকালীন সরকারই করেছে, এবং প্রফেসর ডক্টর ইউনূস বলেছে ছাত্ররাই তারা এখানে বসিয়েছে। তো ছাত্ররাই আবার বলছেন যে এই যে নির্বাচন কমিশন, সেটার মধ্যে তাদের একটা শঙ্কা আছে নির্বাচনের, সুষ্ঠু নির্বাচন নিয়ে। তারা মনে করছেন যে নির্বাচন কমিশন পুনর্গঠন হওয়া দরকার। আপনি কি মনে করেন? দেখুন, আপনি তো বললেন এই সরকারটি কিন্তু গঠন করেছে এই সরকার, মানে এই নির্বাচন কমিশনকে, এবং এটা সুন্দর একটা নির্বাচন কমিশন হয়েছে। সেখানে নিরপেক্ষতা হারাবার তো কোনো ঘটনা তো ঘটে নাই, যে কোনো নির্বাচন হয়েছে কিংবা কারো পক্ষে কথা বলেছে। নির্বাচন কমিশন তো কিছুই করেনি, তার তো কার্যক্রমই তো এখন পর্যন্ত শুরু করে নাই। কার্যক্রম শুরু হবে নির্বাচন যখন সামনে আসবে, তখন তার কার্যক্রম, হ্যাঁ কিছু আইন প্রণয়নের ব্যাপার বোধহয় তারা কাজ করেছে, এইটাই আর কি। তো সেখানে আমার মনে হয় এটা মানে একটা দাবি তুলেছে, সেটা তাদের রাজনৈতিক একটা দাবি, কিন্তু এটা আমার মনে হয় না খুব একটা মানে এটা কোনো প্রয়োজন ছিল কিংবা প্রয়োজন আছে। আপনি কি মনে করেন যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে, বর্তমান যে প্রশাসনিক কাঠামো, এই কাঠামো দিয়ে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা কি সম্ভব হবে বলে মনে করেন? দেখুন, বর্তমান যারা আছে, একটা যখন যদি নির্বাচনের যদি এরাই যদি থাকতে হয়, তবে সেই কাঠামোকে পরিবর্তন কিছুটা করতে হবে, এটা খুব স্বাভাবিক, এবং এটা করতেই হবে। তখন সেই কাঠামো পরিবর্তন করে যদি সেই একটা ছোট্ট কাঠামোর মধ্যে আসে, তাহলে হয়তো নির্বাচন করতে পারবে। এবং আপনি আশাবাদী কি একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে কি? এটা আমরা আশাবাদী, কারণ আমরা মনে করি
দেশের ভবিষ্যতের জন্য, ভালোর জন্য একটা সুষ্ঠু নির্বাচন অন্তত বিএনপির পক্ষ থেকে সর্বরকমভাবে বিএনপি চেষ্টা করবে। এখন বাদবাকি নির্বাচন কমিশন এবং যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাদের ভূমিকাটা কীরকম হবে। তো সেক্ষেত্রে বিএনপি একটা বৃহৎ দল, আপনাদের অনেক নেতাকর্মী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, স্থানীয় পর্যায় থেকে আরম্ভ করে আমরা যদি জাতীয় পর্যায়ে ধরি, তো সেই নির্বাচনে বিএনপি তাদের নমিনেশন দিতে গিয়ে ব্যাক পাবে কিনা আমি জানি না, যে সেখানে অনেক ত্যাগী নেতা আছেন, অনেক বিচক্ষণ নেতা আছেন, সেই বাছাইটা কিভাবে হবে, তো ওই ক্ষেত্রে বিএনপি কি করবে, এত নেতাদেরকে কিভাবে নমিনেশনে অ্যাকোমোডেট করবে? না, সবাইকে যে নমিনেশন দিতে হবে এমন তো কোনো কথা নেই, মূল্যায়ন তো অনেকভাবে করা যায়। কাজেই বিএনপি সেটা তো পর্যবেক্ষণ করছে, দেখছে কারা ত্যাগী, কারা হয়তো কিভাবে মূল্যায়িত হতে পারে। সেটাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু অত্যন্ত পরিপক্ক একজন রাজনীতিবিদ, অত্যন্ত ম্যাচিউরড, এবং তার বক্তব্য শুনলে হয়তো আপনারা বুঝতে পারেন কতটা তিনি সব কিছু অবজার্ভ করছেন এবং সেটা তাদের মানে মোটামুটি একটা ছক কেড়েছেন। তারপর তো নির্বাচনের সময় আরও কিছু প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নমিনেশনটা হবে। এবং সেখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? না, এটা ঠিক, নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলা হবে সেই বিশৃঙ্খলা মানে নমিনেশনের কথা তো বলছেন, সেটা হয়তো ধরেন দুই একজন হয়তো প্রথম দিকে একটু ক্ষুণ্ণ হবে, কিন্তু তারপরেও কোনো বিশৃঙ্খলা হবে না, সবাই মেনে নেবে। বিদ্রোহী প্রার্থী এখানে হতে পারবে না, হলে তো সে দলে থাকবে না, হবে না। আচ্ছা, না আমরা গত আওয়ামী সরকারের আমলে দেখেছি বিদ্রোহী প্রার্থী হয়েছে, প্রথম বহিষ্কার করলো, পরে আবার আমি আর দামি নির্বাচন করেছে, এবং আমি আর দামি করলে তো হবেই। আমি চাচ্ছি আমার দলের, ও চাচ্ছে আমার দলের, আমরা পরস্পর নির্বাচন করতেছি, এখানে তো কোনো প্রশ্ন নাই। ওটা তো কোনো নির্বাচন ছিল না, ভোট যে মারতে পারবে, কি যে টাকা দিয়ে কিনতে পারবে, সেটা নির্বাচন, এখানে তো ভোট হবে। তো সেক্ষেত্রে আপনি একেবারে শেষ আলোচনার মধ্যে যদি আমরা বলছি যে রাজনীতিটা সুবাতাসের প্রত্যাশা জনগণ করছে, যে বিগত আওয়ামী শাসন আমলটাকে আপনি আসলে কীভাবে দেখেন? নিজেও কিন্তু রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, পুলিশের তাড়া খেয়েছেন, মামলা মোকদ্দমা আবদ্ধ ছিলেন, তো সেই অবস্থায় আপনি এই বিগত শাসন আমলটাকে কীভাবে দেখছেন? বিগত শাসন আমলটা একটা তো দুঃশাসন, দম বন্ধ করা দুঃশাসন, যেখানে সবচেয়ে যেটা আমার যেটা সবচেয়ে বেশি কষ্ট হয়, যে বাংলাদেশের মানে শিক্ষাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে। বাংলাদেশের মানুষের যে মূল্যবোধটা ছিল, মানসিক যে মূল্যবোধ, মানে আমাদের কতগুলো মূল্যবোধ ছিল বাংলাদেশের মানুষের, যেটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে সবাইকে চরম দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। এটাই আমার কষ্ট, যে আজকে সমাজকে গড়তে হলে একদম তৃণমূল থেকে মানুষের মানে মনের পরিবর্তনটা করাতে হবে, মানসিকভাবে মূল্যবোধটা বাড়াতে হবে। সেটা করতে হবে আমাদের, অবশ্য সেটা ঠিক, এটা করতে কষ্ট হবে, তবে বিভিন্ন কর্মসূচি দিয়ে বিভিন্নভাবে যে কাজগুলো এখন হচ্ছে সেই কাজগুলো, কারণ আমরা কিন্তু বিএনপি কিন্তু শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করছে না, সামাজিকভাবে অনেক কাজ করছে, যাতে করে সমাজে একটা পরিবর্তন আসে। তো সেক্ষেত্রে এই যে শেখ হাসিনা ভারতে আছেন, তাকে ফিরিয়ে আনবার জন্য চিঠি দেওয়া হয়েছে, তার বিচারের কথা বলা হচ্ছে, তো সেই বিচার বা শেখ হাসিনা ভারতে বসে এখন যেটা বলা হয় যে তিনি নানা রকমভাবে কূটকৌশল ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের কাছে কি মনে হয় আপনারা তার ষড়যন্ত্রের কূটকৌশলে কি তার কাছে পরাজিত হয়ে যাবেন কিনা ভবিষ্যতে? আবার আপনাদের কাছে কি মনে হয়? আমার মনে হয় পরাজিত হব না, কারণ তার সাথে তিনি মনে করেন বৃহৎ শক্তি আছে, ভারত আছে। বৃহৎ শক্তি মানে কি? ভারত আছে, হ্যাঁ। ভারত তো অনেকভাবে চেষ্টা করছে, আপনি দেখছেন, প্রতিদিন তো দেখছেন, পুশিং করছে, এই করছে, সেই করছে, সীমান্তে গন্ডগোল করছে, অনেক কিছু করছে। তো তারপরেও বলবো, বাংলাদেশ একটা জাতি, যে জাতিটা আন্দোলনের মধ্য দিয়ে নিজেদের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। এটা আপনারা দেখেছেন বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই 52 বছর, এই 52 বছরের মধ্যেই বাংলাদেশের জনতা এবং জাতি প্রমাণ করেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ কেড়ে নিতে পারবে না, কারণ বাংলাদেশ হলো সেই জাতি। আবার আমরা আলোচনাটা একেবারে শেষে এসে যদি একটু জানতে চাই যে প্রফেসর ডক্টর ইউনূস এবং জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, সেই বৈঠক পরবর্তীতে যুগপৎ আন্দোলনে আপনারা যারা ছিলেন,
আপনাদের সকলকে ঐক্যবদ্ধ করবার জন্য আপনি এই জামাতের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে, বাম রাজনৈতিক দল যারা আপনাদের সাথে ছিল আর অন্য অন্য জোট যারা ছিল তাদের উদ্দেশ্যে কোনো বিশ্লেষণ আছে কিনা যে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী জাতীয় নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, গঠনমূলকভাবে আমরা করতে পারি, গ্রহণযোগ্য করতে পারি? ওটা হয়তো আপনি যেটা বলছেন যে ঐক্যবদ্ধ আমাদের থাকা প্রয়োজন, মানে বিশেষ করে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে সংস্কার, এটা কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ। শুধু নির্বাচন না হলে হবে না, নির্বাচনের পরবর্তীতে আমাদের কিছু সংস্কার আছে যেগুলো করতে হবে। তো সেই জন্য ঐক্যবদ্ধ, তবে আমরা সাধারণত যেটা করে থাকি, আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ আছে, আমরা কিন্তু মোটামুটি সেটাকে মেনটেন করি এবং সেইভাবে উনি আমাদের তো এই নির্বাচনের পরে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের কোনো কথা হয়নি, উনি সেরকম নির্দেশ হয়তো আরও দেবেন আরও সুন্দরভাবে। কারণ আমরা কিন্তু আমাদের যারা আমাদের সঙ্গে আন্দোলন করছে তাদের সাথেও যেমন, তেমনি বাম সংগঠন বলেন, জামাত বলেন, জামাতের সাথে কিন্তু আমরা কোথাও কোনো রকম হিচিংয়ে যাই না, বরঞ্চ তাদেরকে আমরা চেষ্টা করি যাতে করে তারা দেশের জন্য, দলের জন্য যেন ঠিকমতো কাজ করে, অন্তত নির্বাচনটাকে সুষ্ঠুভাবে তুলে নিয়ে আসে। জি, নিশ্চয়ই ধন্যবাদ জানাই সেলিমা রহমান আপা আপনাকে। প্রিয় দর্শক, আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একটা বৈঠক হলো, সেই বৈঠকের মধ্যে যে রাজনীতির যে সুবাতাস, সেই সুবাতাস কিন্তু আমরা বইতে শুরু করেছে বলছে আমরা মনে করছি, এবং আমরা মনে করি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু স্ব অবস্থানে থেকেও কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্যভাবে হয় সেই প্রত্যাশায় কিন্তু আমরা সবাই প্রত্যাশা থাকি। এবং আমরা আশা করব যে আজকে যে যতই আজকে এই কথার ভাস থাকুক না কেন, আজকে যতই যুক্তি পাল্টা যুক্তি থাকুক না কেন, সকল যুক্তি পাল্টা যুক্তির মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফ্যাসিস্টের আগমনকে সকলকে কিন্তু ঠেকাতে হবে, এবং সেই ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয় সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব। প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। জনাব সেলিনা রহমান আপা আপনিও ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আপনাকে ধন্যবাদ এবং শুভরাত্রিকে ধন্যবাদ।